আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে। আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় এর আগের ক্লাসগুলোতে আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি, বেসিক ক্লাস থেকে শুরু করে ডিটেইলস আমি পড়িয়েছি। তো আজকে তোমাদেরকে আমি সমাধান করে দিব কুমিল্লা বোর্ড 2024 সাল। তো কুমিল্লা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছিল এই অধ্যায় থেকে, তো খুবই সহজ একটা প্রশ্ন এসেছিল যারা পরীক্ষা দিয়েছিল। তো আজকে আমি তোমাদেরকে এটাই আজকে সমাধান করে দিব। যারা আমার ক্লাস বেসিক ক্লাসগুলো দেখো নাই তারা দেখে আসবে আগের ক্লাসগুলো, এবং দেখো এই বেসিক ক্লাসগুলো আমার যে শর্টকাট যে নোটটা ছিল এই শর্টকাট নোটটা আজকে আমি তোমাদেরকে প্রয়োগ করে দেখাবো। তো এখন চলো আমরা আর দেরি না করে ক্লাসে যাই। তো প্রথমে যে 24 সালের কুমিল্লা বোর্ড যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা বলছে 1 মার্কে, অর্থাৎ কতে বলছে নগদান বইতে লেখা হয় নাই এমন দফাগুলো মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন কি করবা, খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বা, তারপর উত্তর করতে যাবা। তো প্রথম প্রশ্ন বলছে নগদান বইতে লেখা হয় নাই, তার পরিমাণগুলো বের করতে হবে। তো এই প্রশ্নটা উত্তর করা খুবই সহজ। এমন কিছু লেনদেন আছে যে লেনদেনের শেষে দেখবা লেখা আছে নগদান মুক্ত হয় নাই, ওই লেনদেনগুলো শুধু খালি দেখায় দিবা। তুমি কি বলছি ভাই, যখন কোনো প্রশ্নতে বলা হবে যে নগদান মুক্ত হয়নি বা নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণগুলো দেখাও, এগুলো তুমি কেমনে খুঁজে বের করবা? লাস্টে দেখবা যে নগদান বইতে লেখা হয় না বা অন্তর্ভুক্ত হয় না, লাস্টে লেখা আছে ওই লেনদেনে, তো ওই লেনদেনগুলোর পরিমাণগুলো দেখালে হবে। তো আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে তোমার দেওয়া আছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 1,35,000 টাকা, এটা আসবে না। চেক কাটা হচ্ছে কিন্তু বাগানো হয়নি, এটাও নগদান বইতে লেখা হয়েছে 8,000 টাকা, এটা আসবে না। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা হতে 6,000 টাকা আদায় হচ্ছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তার মানে এই এন্ট্রিটা আসবে। তাহলে এখানে লিখে দিল যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা নগদান বইতে প্রাপ্য হিসাবের টাকা আদায় হয়েছে, এটা লিখবা 6,000 টাকা, এই টাকাটা লিখবা। এরপরে দেখো যে 4 নম্বরে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে হচ্ছে নগদান বইতে লেখা হয়েছে। এরপর হচ্ছে 5 নম্বরে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে এই টাকাটা আসবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ লিখবা, বিবরণ এখানে বিবরণ টাকা লিখছি, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত বা মঞ্জুরকৃত সুদ, ওইটা এখানে আসবে কত টাকা? 5,000 টাকা। তো এরপরে দেখো আরো একটা লেনদেন আছে, ব্যাংক বিবরণে ব্যাংক জমা উদ্বৃত্ত 1,34,000 টাকা, আর কোনো লেনদেন নাই, মোট 6টা লেনদেন ছিল। তো এখন থেকে মাত্র এই 2টা লেনদেনই ছিল, নগদান বইতে লেখা হয় নাই। তো এটা আমরা যদি যোগ করে দেই তাহলে টোটালে হবে 11,000 টাকা। এই 11,000 টাকা ক্লোজিং টাইম দিবা, তাহলে আমাদের কমার্ক হয়ে যাবে। এই 11,000 টাকায় ছিল আমাদের নগদান বইতে লেখা হয়নি। তো এখন আমি তোমাদেরকে খ নং সমাধান করে দিব। খতে বলা হয়েছে যে একক জের পদ্ধতিতে একটা ব্যাংক সমন্বয় বিবরণ প্রস্তুত করা। তো দেখো 2025 ব্যাচ যারা আছো খুব যত্ন সহকারে দেখো, আমার শর্টকাট নোটের সাথে আজকে তোমাদেরকে মিলে শিখাবো। দেখো তাহলে এখন আমরা সমাধান করব ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। 2024 বোর্ড কুমিল্লাতে আসছিল, এটা আমরা আজকে সমাধান করে দিব। একটা প্রশ্ন করতে আবার পরিবারে কি করতে হবে, প্রথমে তোমাকে বের করতে হবে হেডলাইনটা কি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হেডলাইন হচ্ছে নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে একটু দেখো তো, যারা আমার প্রথম ক্লাসটা করেছো 1,35,000 টাকা, এটা কে কার মতো হবে? এখন এটাকে তোমাকে চিন্তা করতে হবে কে কার মতো হবে। ভাই এটা হচ্ছে আমি ব্যাংকের মতো হবো, মানে হচ্ছে ব্যাংক এখানে যা করবো আমি তাই করবো। ব্যাংক যদি ওই লেনদেনটা যোগ করে আমি যোগ করবো, ব্যাংক যদি মাইনাস করে তাহলে আমিও মাইনাস করবো। এবার দেখো যারা আমি কি বলতেছি কিছু বুঝতে পারতেছ না ভাই, দয়া করে আমি বলবো তোমরা আমার প্রথম ক্লাসটা দেখে আসবা, শর্টকাট যে বেসিক যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা দেখে আসবা, তাহলে এটা অতি সহজে তোমরা বুঝতে পারবা। তো আমরা পাইছি যে নগদান বইতে ব্যাংক জমার উদ্বৃত্ত 1,35,000 টাকা, এটা হচ্ছে এখানে হেডলাইন ছিল। তো এই হেডলাইনকে ধরেই আমরা ম্যাথটা মূলত করব। তাহলে দেখো এখন এখানে 6টা এন্ট্রি দেওয়া আছে, 6-7টা, এই 6-7টা এন্ট্রি, কিছু এন্ট্রি আমাদের এখানে যোগ করতে হবে আর কিছু এন্ট্রি বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো আমি যোগ করব কোনগুলো বিয়োগ করব, ওই লেনদেনটা আমি কিছুই বুঝি না। যারা এই প্রশ্নটা নিজেকে করতেছো আমি বলবো ভাই আমার শর্টকাট নোট দেওয়া আছে প্রথম ক্লাসে, ওই ক্লাসটা দেখবা। তাহলে দেখো এখন আমরা শুরু করি, লিখে নিই কিছু এন্ট্রি যেহেতু যোগ হবে তাহলে যোগের জন্য একটা বর্তনী বিয়োগ কিছু নিতে হবে, বিয়োগের জন্য একটা বর্তনী। এখন একটু বাইরে যাও, চেক কাটা হয়েছে কিন্তু বাগানো হয়নি,
ভাই এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে হাতটাকে সমান লেভেলে ধরবা। এইটা হচ্ছে নবদান বই, মানে তুমি আমানতকারী, আর এটা হচ্ছে ব্যাংক। যদি আমি এই কন্ডিশনে বলি আমি ব্যাংকের মতো হবো, মানে ব্যাংক যা করবো, ব্যাংক উপরে উঠলে আমি উপরে উঠবো, ব্যাংক নিচে নামলে আমি নিচে নামবো, তাহলে চেক কাটা হয়েছে কিন্তু বাঙ্গানো হয়নি। আরে ভাই চেক কাটা হয়েছে মানে একজন তোমার কাছে টাকা পাইতো, সে আসছে, তাকে তুমি কি করছো ভাই, চেকটা ইস্যু করে দেওয়া দিচ্ছ। ওই ইস্যুকৃত যখন তুমি ইস্যু করে দেওয়া দিচ্ছ, তুমি অলরেডি 1,35,000 টাকা থেকে তুমি কত টাকা কমাইছো, 8,000 টাকা চেক বাঙ্গানো হয়নি। 8,000 টাকা দেখো চেক ইস্যু করা হয়েছে কিন্তু বাঙ্গানো হয়নি। তার মানে হচ্ছে এখন তোমার কাছে টাকা পাইতো, সে আসছে তোমার কাছে, তুমি তাকে চেক লিখে দিয়েছো, তার মানে তুমি তোমার ঘরে বসে এত টাকা কমাই হচ্ছে 8,000 টাকা, কিন্তু ব্যাংকে এটা বাঙ্গানো হয়নি বা ব্যাংকে এটা উপস্থাপন করাই হয়নি। তাহলে ব্যাংকে 1,35,000 থেকে 8,000 কমাইছে, কমাই নাই, তাহলে ব্যাংক কিন্তু অলরেডি তোমার উপরেই আছে, তুমি কিন্তু ব্যাংকের নিচে চলে গেছো। কিন্তু যথাসময়ে সে ব্যাংক উপস্থাপন করে নাই, মানে বাঙ্গানো হয়নি, মানে উপস্থাপন করা হয়নি কথা। বাঙ্গানো শব্দটা হয়নি মানে হচ্ছে ব্যাংক উপস্থাপন করা হয়নি, একই কথা। তাহলে এখন তোমাকে ব্যাংকের মতো হবে এই কন্ডিশন অনুযায়ী, যে আমি ব্যাংকের মতো, তাহলে আবার তোমাকে এটা কি করতে হবে, উপরে উঠতে হবে, তার মানে হচ্ছে যোগ করতে হবে। এখন যারা আমার এই কথাগুলোই বুঝো নাই, আমি তোমাদেরকে ভাই শর্টকাট নোট দিয়েছি না, শর্টকাট নোট দিয়ে কি বলছিলাম ভাই, যে বাঙ্গানো হয়নি বা উপস্থাপন হয়নি, যদি এই কথা যদি উল্লেখ থাকলে আমি ব্যাংকের মতো হবো হেডলাইন অনুযায়ী, তা যোগ করতে হবে। তাহলে এই এখানে কি হইব ভাই, যোগ করবা। চেক কাটা হয়েছে কিন্তু বাঙ্গানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু বাঙ্গানো হয়নি, এই শব্দটা লিখে ফেলবা, কিন্তু বাঙ্গানো হয়নি এটা লিখবা, এটা লিখে 2 লিখবা। কত টাকা, 8,000 টাকা লিখে ফেলবা। এর পরবর্তীতে দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে টাকা হতে 6,000 টাকা আদায় করেছে কিন্তু নগদান বৈধ। অর্থাৎ তুমি এই যে ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করার আগে যখন তুমি আমানত খুলছিলা, ব্যাংকের হিসাব খুলছিলা, তখন ব্যাংকারকে বলে দিছিলা যে ভাই আমি অনেক ব্যস্ত থাকি, তো আমার হয়ে আপনি অনেক কিছু আদায় করবেন, পরিশোধ করবেন, তো এই বলে কিন্তু তুমি চলে আসছিলা। তো ব্যাংক কি করছে, তুমি একজনের কাছে টাকা পাইতা, ওই টাকাটা সে কি করছে, ব্যাংক আদায় করছে। ব্যাংক কি করছে ভাই, আদায় করছে। কত টাকা আদায় করছে ভাই, আদায় করছে 6,000 টাকা। তাহলে দেখো 6,000 টাকা ব্যাংক যদি আদায় করে, তাহলে ব্যাংক অলরেডি কোথায় আছে, উপরে উঠে গেছে, আর তুমি কোথায় আছো, ব্যাংকের নিচে। তাহলে তোমার এটা কি করতে হবে, তোমাকে ব্যাংকের সমান হতে হবে, তার মানে এটা যোগ করতে হবে। এখন মনে করো এই কথাগুলো কোনো কিছু তুমি বুঝো না, না বুঝলে আমি শর্টকাট নোটে কি বলছিলাম, কোনো কিছু যদি দেখো যে আদায় হয়েছে কথাটা উল্লেখ আছে, তাহলে এই হেডলাইন অনুযায়ী এটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে লিখো 2 নম্বরে ওই কথাটা লিখবা, এখানে লিখবা 3 নাম্বার। কত টাকা ভাই, 6,000 টাকা, এই 6,000 টাকা এখানে লিখবা, ঠিক আছে কি। এরপরে দেখো 4 নম্বরে হচ্ছে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। অর্থাৎ আদায় হয়নি শব্দটা উল্লেখ থাকলে কি করতে হয় ভাই, শর্টকাট নোট তো দিছি, আদায় হয়নি শব্দটা উল্লেখ থাকলে কি করতে হয়, বিট করতে হয়। এই হেডলাইন অনুযায়ী তাহলে এই কথাটা লিখবা, লিখবা এখানে 4 নাম্বার। কত টাকা আদায় হয় নাই, আদায় হয় নাই 20,000 টাকা, এই 20,000 টাকা তুমি এখানে লিখবা। তারপর দেখো 5 নাম্বার, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ বা মঞ্জুরিকৃত সুদ। দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ বা মঞ্জুরকৃত সুদ একই কথা। আমি কি বলছিলাম ভাই, শর্টকাটের নোট দিয়ে বলছিলাম, এই হেডলাইন অনুযায়ী, এই হেডলাইন অনুযায়ী যদি মঞ্জুরিকৃত সুদ শব্দটা দেখতে পাও, তাহলে এটা কি করতে হবে ভাই, যোগ করতে হবে। তাহলে ওই শব্দটা লিখবা, মঞ্জুরকৃত সুদ এত টাকা, 5 নাম্বার এমপি কত টাকা, মঞ্জুরকৃত সুদ 5,000 টাকা, এই 5,000 টাকা এখানে লিখবা। তারপর দেখো 6 নাম্বার, এই পর্যন্ত, এই 5 নাম্বার লাইন পর্যন্ত ছিল। তো এই এন্ট্রি গুলোই ছিল। তাহলে আমরা এই দুটো যোগ করে, আমরা পাচ্ছি কত, 6 আমরা একটু যোগ করি, দেখি একটু যোগ করে কি হয়, 8 5 6 প্লাস 5, তাহলে 19,000 হচ্ছে। এখানে 19,000 টাকা হচ্ছে। যদি এই তিনটা যদি যোগ করি, এই এটার সাথে এটা যদি যোগ করি, তাহলে হবে 1,35,000, তাহলে হবে 1,54,000 টাকা, 1,54,000 টাকা। আমরা যদি টোটালি এটার সাথে এটা যোগ করি 1,54,000, আর এই 20,000 আমরা ওপেনলি এখানে নামে এই 20,000 হচ্ছে এই টাকা থেকে মাইনাস করব। 1,54,000 টাকা থেকে আমরা 20,000 টাকা মাইনাস করব, তাহলে 1,34,000 টাকা হবে। এই 1,34,000 টাকা দেখো তো, তোমার আরো একটা হেডলাইন এখানে ছিল যে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা অতিরিক্ত 1,34,000, তার মানে মিলে গেছে। তার মানে এইভাবে মূলত আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। তো যারা এই ক্লাসগুলো বোঝো নাই বা এটা বোঝো না, কম বোঝো, তারা দয়া করে, আমি বারবার বলতেছি, আমার শর্টকাট নোটটা যে ছিল ওই শর্টকাট নোটটা মূলত দেখবা,
তাহলে তোমরা এদের থেকে উত্তর করতে পারবে। এখন আমি তোমাদেরকে ঘ নং উত্তর করে দেখাবো। এই ঘ নংটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু তোমরা মনে রাখবা। তো চলো আর দেরি না করে ঘ নং উত্তর করি। আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে গ নং এ যে প্রশ্নটা বলা হয়েছিল, এটা অনেক স্টুডেন্টদের জন্য একটু টাফ মনে হয়, কঠিন মনে হয়। তো আজকে এমন ভাবে তোমাদেরকে বোঝাবো যেন একেবারে পানির মতো সহজ হয়। সেটা হচ্ছে উভয়ের পদ্ধতি। তো অনেকেই হতাশা, অনেকেই মন খারাপ আছে এই উভয়ের পদ্ধতি নিয়ে। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য যারা উভয়ের পদ্ধতি পারো না। তো দেখো উভয়ের পদ্ধতি কিভাবে তুমি তৈরি করবা বা কি বিষয়গুলো মনে রাখলে তুমি এটা পারবা। উভয়ের পদ্ধতির ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা লেনদেন তুমি পড়ছো, পড়ার পরে যদি মনে হয় ভুল তুমি করছো, তাহলে সমাধানও তোমাকে করতে হবে। কি বলছি ভাই, একটা লেনদেন করার পরে যদি মনে হয় ভুলটা তুমি করছো, তাহলে সমাধানও তোমাকে করতে হবে। কিন্তু তুমি যে সমাধানটা করবা, তুমি কার দিকে তাকায় সমাধানটা করবা? ওই লেনদেনটা যোগ করবা না বিয়োগ করবা, কেমনে করবা? তো এটা হচ্ছে তুমি যে ভুল করছো, এটা তুমি নিজেকে চিহ্নিত করছো। চিহ্নিত করার পরে ওইটা যদি মনে করো তুমি ভুল করছো, তাহলে ওইটা সমাধান করবা ব্যাংকে দেখে। অর্থাৎ এখানে বই তো দুইটা, নগদান বই, ব্যাংক বই। তো তুমি যদি ভুল করো, তাহলে তুমি সমাধান করবা ব্যাংক বই, ওই লেনদেনটা ব্যাংকে যোগ করছে না বিয়োগ করছে। ব্যাংকে যদি যোগ করে তাহলে তোমাকে যোগ করতে হবে, ব্যাংক যদি মাইনাস করে তোমাকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। আর এরপর যদি মনে করো ভুল ব্যাংক করছে, তাহলে ব্যাংক যদি ভুল করে সে এটা চিহ্নিত করতে পারছে, তাহলে সে সমাধান কিভাবে করবে? সমাধান করবে নগদান বইকে দেখে। নগদান বই যদি ওই লেনদেনটাকে যোগ করে থাকে তাহলে যোগ করতে হবে, যদি বিয়োগ করে থাকে তাহলে বিয়োগ করতে হবে। তো এই দুইটা কথা যদি মনে রাখতে পারো, তাহলে উভয়ের পদ্ধতি একবারে পানির মতো সহজ। তাহলে চলো আমরা উভয়ের পদ্ধতি গড়টা দেখি। বিবরণ টাকা, একটা হচ্ছে ব্যাংকের জন্য আর একটা হচ্ছে নগদান বইয়ের জন্য। এটা হচ্ছে ব্যাংকের জন্য এই গড়টা, আর এটা হচ্ছে নগদান বইয়ের জন্য। তো চলো আমরা আর দেরি না করে আমরা দেখি ব্যাংক বিবরণী, ব্যাংক জমা উদ্ভিদ। আর মনে রাখবো উভয়ের পদ্ধতি করার ক্ষেত্রে অবশ্যই হেডলাইন দুইটা দেওয়া থাকবে, দুইটা হেডলাইন দেওয়া থাকবে, ঠিক আছে? যেমন যে লাস্টে লেখা ছিল এখানে কুমিল্লা বোর্ডে যে 24 সালের বোর্ডে যে ব্যাংক বিবরণী ব্যাংক জমা উদ্বৃত্ত ছিল 1,34,000, কিন্তু আমরা কত যে ব্যাংক সমানে বিবরণী বের করছি, উত্তর কিন্তু 1,34,000। এটা মজার বিষয় হচ্ছে উভয়ের পদ্ধতির প্রশ্নটা থাকে, তাহলে তুমি তোমার উত্তরটা হয়েছে কিনা অলরেডি তুমি বুঝতে পারবা ব্যাংক সমানে বিবরণী একবিচার পদ্ধতি। তাহলে চলো আমরা দেরি না করে এখন দুইটা হেডলাইন আমরা দুই দিকে লিখে ফেলছি। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 1,35,000 টাকা। তো এখন চলো 2 নাম্বার এন্ট্রি বলছে চেক কাটা হয়েছে কিন্তু বাংলানো হয়নি। চেক কাটা হয়েছে কিন্তু বাংলানো হয়নি। ভাই একটু বুঝো, ভালো করে বুঝো, এটা ভুল কে করছে? ভুল কে করছে এটা তোমাকে চিনতে হবে। চেক কাটা হয়েছে কিন্তু বাংলানো হয়নি। আরে ভাই ভুলটা কার? তুমি তো তোমার বইতে লিখে ফেলছো, নগদের বইতে তুমি লিখছিলা, তোমার কাছে একজন টাকা পাইতো, সে আছে, তুমি তাকে সিগনেচার দিয়ে দিচ্ছ, তো তোমার তো কোনো এখানে ভুল নাই। কিন্তু ব্যাংকে সে উপস্থাপন, তার ভুল মানে হচ্ছে ব্যাংকের। তো যেহেতু ভুল ব্যাংক করছে, তাহলে সমাধানটাও ব্যাংকে করতে হবে। এখন সমাধান যে ব্যাংক করবে, এটার সমাধান কার দিকে তাকাবে? এই নগদান বইয়ের দিকে। তখন তুমি এই নগদান বইতে কি করছিলে এটা ভাই? এটা অবশ্যই তুমি নগদান বইতে মনে রাখবা। নগদান বইতে এটা তুমি বিয়োগ করছিলা, কারণ এখন তোমার কাছে টাকা পাইতো, সেই টাকাটা তুমি দেয়া দিচ্ছ। তাহলে তুমি তোমার হিসাব থেকে তুমি কি করছো ভাই? টাকাটা কমায় ফেলছিলা, তুমি তোমার টাকা কমায় ফেলছিলা, তার মানে তুমি বিয়োগ করছিলা নগদান বইতে। তোমার বইতে তুমি এটা বিয়োগ করছিলা। তাহলে এখন এটা এখানে কি করতে হবে ভাই? এটা ব্যাংক বিবরণী, কারণ এখানে ভুল করছে ব্যাংকে, আমি না। নগদান বই ভুল করে নাই, ভুল করছে ব্যাংক, তাই সমাধানও ব্যাংকে করতে হবে। এই জন্য এই লেনদেনটা লিখবা যে চেক কাটা হয়েছে কিন্তু বাংলানো হয়নি, এটা লিখবা। 2 নাম্বার এন্ট্রি কত টাকা? টাকা হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা এখানে লিখবা। এরপরে দেখো 3 নাম্বার এন্ট্রিতে বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের প্রাপ্য হিসেবে যেগুলো 6,000 টাকা আদায় হচ্ছে কিন্তু নগদান বইতে লেখা হয় না। যেগুলো লাস্টে তোমার লেখাই আছে নগদান বইতে লেখা হয় না, তার মানে ভুল তুমি করছো ভাই। এটা ব্যাংকের কোনো ভুল নাই, ব্যাংক এটা সঠিকভাবে কাজ করছে, তুমি করো নাই, তাহলে ভুলটা তোমার। যেহেতু লাস্টে লেখা আছে নগদান মুক্ত হয় না, তাহলে ভুল তোমার। তাহলে এখন তোমাকে দেখতে হবে ব্যাংকে ওই লেনদেনটা কি করছে, যোগ করছে না বিয়োগ করছে। তাহলে যদি যোগ করে তোমাকে যোগ করতে হবে, বিয়োগ করে তাহলে তোমাকে বিয়োগ করতে হবে। আমি আবার বলতেছি, দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে নিকটতে আদায় করছে, অর্থাৎ তুমি একজনের কাছে টাকা পাইতো, ওই টাকাটাই ব্যাংকে কি করছে? আদায় করছে। তাহলে ব্যাংকে কি করছে? অবশ্যই ব্যাংকে এটা যোগ করছিল, তাহলে তোমাকেও এটা কি করতে হবে? যোগ করতে হবে। 1 নম্বরে লিখবা প্রাপ্য ব্যাংক, প্রাপ্য হিসেবে টাকা, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে টাকা, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে টাকা কি করছে? আদায়। এটা লিখছো আদায়। কত নাম্বার? এটা হচ্ছে তোমার 3 নাম্বার। দেয়া লিখবা কত টাকা? টাকা হচ্ছে তোমার 6,000 টাকা। এই 6,000 টাকা লিখবা। তো 6,000 টাকা লিখার পরে দেখো
এখন 4 নম্বরে কি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়। তুমি একজন টাকা পাইতা, সেই টাকাটা তুমি তোমার হিসাবে কি করছো, যোগ করে ফেলছিলা। তুমি তোমার নগদান বইতে এই টাকাটা বৃদ্ধি করে দেখাইছো, প্লাস করছিলা, কিন্তু আদায় করে নাই। ব্যাংকে তুমি যখন আমানত খুলছিলা তখনই তো বলে দিছিলা যে আমার হয়ে আপনারা কি করবেন, টাকাগুলো আদায় করবেন, পরিশোধ করবেন। তাহলে ভুল টাকা এখানে সে তো আদায় করতে পারে নাই, তাহলে ভুল হচ্ছে ব্যাংকের। তাহলে সমাধান কাকে করতে হবে, ব্যাংকেই করতে হবে। তাহলে সমাধান ব্যাংক যে করবে, কার দিকে তাকাবে, নগদান বইয়ের দিকে, আমার দিকে তাকাবে। আমি ওই এন্ট্রিটা কি করছিলাম, আমি ওই এন্ট্রিটা যোগ করছিলাম, তাই ব্যাংকও কি করবে, এক নম্বরে দিয়ে 1 নম্বর লিখবা যে চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি, এই শব্দটা লিখবা, চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি, এই শব্দটা লিখবা। কত নাম্বার এটা, 4 নাম্বার এন্ট্রি, 4 নাম্বার। কত টাকা, চেক জমা 20,000 টাকা, এই 20,000 টাকা এখানে লিখবা। এরপরে দেখো 5 নম্বরে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কিন্তু নগদান বইতে লেখা হয় না। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কিন্তু নগদান বইতে লেখা হয় না। তো যেহেতু লাস্টে লেখা আছে নগদান বইতে লেখা হয় না, তার মানে ভুল আমি করছি। ভুল কে করছে, আমি করছি। সমাধানও আমাকে করতে হবে, কিন্তু সমাধান আমি যে করব কার দিকে তাকাবো, ব্যাংকের দিকে। তো ব্যাংক যেহেতু আমাকে সুদ দিয়েছে, মঞ্জুরিকৃত সুদ দিয়েছে, ব্যাংক ওএমপিটা কি করছিল, যোগ করছিল। তাহলে আমিও আমার হিসাবে এটা কি করব, 2 নাম্বার দিয়ে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ লিখব, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এই লেনদেনটা লিখবো, কত নাম্বার এটা, স্যার 5 নাম্বার লেনদেন। তো এখানে 5 নাম্বার লিখে দিব। কত টাকা, টাকা হচ্ছে 5,000 টাকা। তো এই লিখবো। এরপরে দেখো আর কোনো লেনদেন নাই, তো যেহেতু লেনদেন নাই তাহলে আমরা এবার ফলাফল নামাই। যদি যোগ টুক যদি করে দেখো কত হয়, আমরা একটু যোগ করি, যোগ করি আমরা দেখি 1,34,000, 1,34,000 যোগ 20,000, 1,54,000 টাকা। আর এটা কি করবো, এই টাকা থেকে বিয়োগ করবো। যদি 8,000 টাকা যদি আমরা মাইনাস যদি করি তবে 1,46,000 টাকা। তো ক্লোজিংটা দিলাম। আর এটা যেহেতু বি গ্যারান্টি নাই, টোটালি আমরা এগুলো যোগ করে দিব। 1,35,000 যোগ 6 যোগ 5, তাহলে এখানেও 1,46,000 টাকা। তো দেখো আমাদের ব্যাংকের আর নগদান বইয়ের টাকা মিলে গেছে। এইভাবে মূলত হচ্ছে, যদি মিলে যায় তাহলে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে এইভাবে যদি উভয়ের পদ্ধতি তুমি যদি এইভাবে যদি করতে পারো তাহলে এখান থেকে তুমি 4 থেকে 4 পাবা। তো উভয়ের পদ্ধতি খুবই সহজ, একটু আমার ক্লাসগুলো একটু ভালো মতো দেখবা তাহলে মূলত পারবা। তাহলে এই ছিল তোমাদের কুমিল্লা 2024 সালের প্রশ্নটা, আমি সমাধান করে দিলাম। তোমাদের যদি 24 সালে বা যে কোনো প্রশ্ন হলে কোনো সমস্যা বা করতে গিয়ে তোমার ঝামেলা মনে হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা বা কমেন্ট করে জানাবা, তাহলে আমি তোমাদের ওই ক্লাসটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।